আমি একটু জগলুল আহসান আপনার কাছেই আবারও আসতে চাই শুরুতেই। সেটি হচ্ছে আমরা ইরানের যে ১০ দফা নিয়ে তারা আলোচনা করছে, সেখানে ৩ নম্বর যে দফাটি আছে যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নিতে হবে। সাউন্ড শোনা যাচ্ছে না। আ হ্যাঁ, আশা করি আমাকে আপনারা শুনতে পাচ্ছেন। জি। জি, জুগলুল হাসান, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে ইরান যে ১০টি দাবি নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্রের সাথে, সেখানে ৩ নাম্বার যে দাবিটি সেটি হচ্ছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নিতে হবে, যেটির ইউরেনিয়াম এবং এই পরমাণু শক্তি নিয়েই কিন্তু প্রথম আসলে দ্বন্দ্ব শুরু হয় ইরানের সাথে। আমরা কম বেশি সেটা জানি যে তাদের কাছে পারমাণবিক শক্তি আছে, এরকম একটি অজুহাত দিয়ে কিন্তু বারবারই ইরানের উপর হামলার প্রচেষ্টা চালিয়েছে এবং সেটি শুরু করেছে। সেখানে যখন এই দাবিটি থাকে, আপনার কাছে কি মনে হয় যে আলোচনায় যখন এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই তারা আলোচনা করেছে, এই ১০ দফা দাবি নিয়ে তারা যখন কথা বলেছে, আপনার কাছে কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র কি এই বিষয়টি মেনে নেবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখন ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটা জুগলুল হাসান, আপনার সাথে আমরা সংযুক্ত আছি কিন্তু আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে এখন। না, আমরা আপনাকে আসলে এই মুহূর্তে ক্যামেরাটা বোধহয় অফ করে রেখেছে। আমরা আপনার কাছে প্রশ্ন থাকলো এই একই প্রশ্নের উত্তর যেহেতু আচ্ছা। আমাদের অন্য অতিথিরাও আছেন তাদের কাছ থেকে একটু শুনে আসতে চাই। মেজবুল আজম, আপনার কাছে কি মনে হয় যে এই দাবি নিয়ে আলোচনা আসলে যদি হয়, নিশ্চয়ই হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে তো ইরান এই আলোচনায় এই 10টি দাবি সামনে নিয়ে এসেছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা কেমন হবে? ইরানের এই দাবিটা কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ, কারণ ইরানের এই দাবিটা নতুন নয়, এটা দীর্ঘদিনের দাবি। তাদের বক্তব্যটা হচ্ছে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্টের অধিকার তাদের থাকবে একটি সভরেন স্টেট হিসাবে, এবং তাদের বক্তব্যটা হচ্ছে এনরিচমেন্টের অধিকার থাকবে কিন্তু তারা পরমাণু অস্ত্র বানাবে না। এটা দীর্ঘদিন থেকে ইরান বলে আসছে, এবং এটা নিয়ে আমেরিকার সাথে দ্বন্দ্বটা। আমেরিকা বলছে যে তারা পরমাণু অস্ত্র বানানোর দিকে যাচ্ছে, কিন্তু সেটা সুস্পষ্ট প্রমাণ এখনো অ্যাটমিক এনার্জি কমিশন থেকে কখনো সুস্পষ্ট ভাবে দিয়েছে এটা এমন খবর আমরা পাইনি। তো আমার কাছে মনে হচ্ছে ইরান এখনো তাদের সেই দাবিতেই এখনো অনড় আছে, এবং আমার ধারণা এই বিষয়ে একটা সমঝোতা হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিটা হবে যে হ্যাঁ, এনরিচমেন্ট তারা করবে কিন্তু তারা পরমাণু অস্ত্র কোনোভাবেই বাড়াতে পারবে না। এই পয়েন্টের মধ্যে আলোচনাটা হবে বলে মনে হচ্ছে। কারণ যে 10 দফা দাবিগুলো ইরান দিয়েছিল, এই দাবিগুলোর উপরে আপনি জানেন যে দুই দেশ থেকে কিন্তু কতগুলো বিশেষজ্ঞ এসেছে। তারা এই দাবিগুলোর প্রত্যেকটার খুঁটিনাটি বিষয়গুলো তারা বিশ্লেষণ করছে, এবং সেটার ভিত্তিতেই কিন্তু আলোচনাটা হচ্ছে। সুতরাং এই বিষয়ে একটা উভয় পক্ষই একটা সমঝোতায় আসবে বলে আমার বিশ্বাস। অবশ্যই। আশা করি মোহাম্মদ জগলুল হাসান আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পেরেছেন। জি, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। প্রশ্নটি আপনার কাছেও ছিল। আপনি এখন কি মনে করেন যে এই দাবির মধ্য দিয়ে আসলে আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কেমন হবে? রাইট। তো যে ধরনের চুক্তিগুলো আছে বা ইন্টারন্যাশনাল নর্মস যেগুলো আছে পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ন্ত্রণের জন্য, সেগুলো হচ্ছে এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, দেন সিটিবিটি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। আমি যতদূর জানি সেগুলো ইরান এগুলো স্বাক্ষর করেই তার ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রজেক্ট করে, বাট ইউএসএ এবং তার মিত্রদের যেটা তারা সন্দেহ করে যে ইরান এই যে চুক্তিগুলো এগুলোর বাইরেও তারা এক্সটেন্ডেড বা তারা এমন কিছু করে যে তারা হয়তোবা তাদের ধারণা যেটা যে তারা পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তি বা তৈরির প্রসেসটাকে তারা মানে মাস্টার করে বা ডেভেলপ করে, যেটা অনেক সময় ধারণা করা হয় এবং বলা হয় যে তারা 7 days এর মধ্যে তারা তৈরি করে ফেলতে পারে পারমাণবিক বোমা, যেটা আবার তার কাউন্টার পার্ট ইসরায়েলের ক্ষেত্রেও সেই ধরনের একটা কথা আছে আর কি। তো ইসরায়েলের ব্যাপারে ইউএসএ তেমন অ্যাপ্রিহেন্সিভ না, বাট ইরানের ব্যাপারে ডেফিনেটলি তারা খুব অ্যাপ্রিহেন্সিভ, এবং তারা এটা সবসময়ই এই বিষয়টাই হচ্ছে তাদের পারস্পরিক এই দ্বন্দ্বের কারণ।
তো ইরান যদি সেটা মেনে চলে এবং ইরান সেই চুক্তিতে স্বাক্ষর করে, তাদের ডেফিনেটলি রাইট আছে ইউরেনিয়াম এনরিচমেন্ট করা। তো এখন যারা মধ্যস্থতা করছেন তারা এটাকে দেখতে পারেন, এবং এই ক্ষেত্রে হয়তোবা ইউএস এর যে কনসার্নটা আছে সেটা যদি নিশ্চিত করা যায় যে ইরান বাড়তি কিছু করছে না ইউরেনিয়াম এনরিচমেন্টের বাইরে, এবং সেই ধরনের ব্যবস্থা বা নর্মস ইম্পোজ করে বা এনশিওর করে যদি করা যায়, ইউএস এর সেটা মেনে নেওয়া উচিত। কারণ ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রজেক্ট শুধু ইরান কেন, আরো অন্যান্য দেশও করছে। এবং এই যে সিটিবিটি বা এনপিটির কথা আমি বললাম, এগুলো স্বাক্ষর করে বা তার নর্মস এর ভিতরে যদি সে থাকে, তাহলে ইউএস এর মেনে নেওয়া উচিত। তো না নিলে মধ্যস্থতাকারী দেশগুলো হয়তো বা দুই পক্ষের সম্মতিতে এগ্রিমেন্টে পৌঁছবে বলে আমি আশা করি, না হলে তো আলোচনা ভেঙে যাবে। আপনি মধ্যস্থতাকারীর কথা বলছিলেন, মাহফুজুর রহমান, আমরা জানি মধ্যস্থতাকারী হিসেবে অবস্থান করছে যেহেতু এখন পাকিস্তান এবং ইসলামাবাদে এই বৈঠকটি হচ্ছে। পাকিস্তানের বর্তমান যে অবস্থা, নিজেরাই আফগানিস্তানের সাথে যুদ্ধ করছে, নিজেরাই যেখানে যুদ্ধ থামাচ্ছে না, সেখানে এই ধরনের একটি উদ্যোগ প্রথমত কতটা তারা সফল করতে পারবে? যদিও মধ্যস্থতাকারীর আসলে সেখানে ভূমিকা খুব কম, কারণ যারা যুদ্ধ করছে, যারা সংঘাতে আছে, তাদেরই আসলে সমঝোতার বিষয়টি অনেক বড়। কিন্তু এর পাশাপাশি যেহেতু অর্থনৈতিকভাবে তো পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা জানি, যেহেতু এই যুদ্ধের ফলে জ্বালানি সংকট সারা বিশ্বের সাথেই তো আসলে সম্পৃক্ত। আপনি আসলে এখানে কতটা তাদের ভূমিকা খুব জোরালোভাবে দেখেন, নাকি খুব সাধারণ একটি মধ্যস্থতাকারী দেশ হিসেবে বিশ্ববাসীকে তারা শুধু দেখাচ্ছে যে হ্যাঁ আমরা একটি কথা বলার জন্য একটি জায়গা তৈরি করেছি? না, আমি পাকিস্তানের সঙ্গে ধরেন ইরান এবং যুক্তরাষ্ট্র দুটো দেশেরই কম বেশি ভালো সম্পর্ক আছে। খুব বেশি ভালো সম্পর্ক নাই, বাট মোটামুটি কার্যকর একটা সম্পর্ক আছে। কিন্তু এখানে প্লাস পয়েন্ট হলো যে পাকিস্তানের সঙ্গে একদিকে চীনের সম্পর্ক খুব ভালো, অন্যদিকে সৌদি আরব এবং অপরাপর যে সমস্ত আরব দেশ আছে তাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো। সুতরাং পাকিস্তান এখানে এসেছে যে খুব একটা যে নিজের উদ্যোগে সেরকম না, ইটস বাই চয়েস। কারণ অন্য কোনো দেশের সঙ্গে ইরানের তেমন কোনো যোগাযোগ নাই। মধ্যস্থতার জন্য সেই জন্য পাকিস্তানকে বেছে নেওয়া হয়েছে, এবং বেছে নেওয়া হয়েছে একদিক থেকে যুক্তরাষ্ট্র বেছে নিয়েছে, অন্য দিক থেকে যেগুলো বললাম চীন এবং সৌদি আরব তারা বেছে নিয়েছে। এখন পাকিস্তানের নিজের অর্থনৈতিক অবস্থা যাই হোক, মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা কিন্তু খুবই সীমিত। হ্যাঁ, কারণ সে আলোচনার কোনো অংশ না, আলোচনায় সে অংশ নিচ্ছে না। কেবলমাত্র যদি যেমন এখন যদি আপনার দুই পক্ষ যেটুকু তারা একমত হয়েছিল বা যে সমস্ত বিষয় নিয়ে তারা কথা বলেছিল তার পরিপ্রেক্ষিতে যদি ড্রাফট আদান প্রদান করতে হয়, সেই কাজটুকু পাকিস্তান করবে এখানে। কিন্তু বাকি কাজ যারা যে দুটো দেশ আপনার মেডিয়েটর, এক্স্যাক্টলি। আচ্ছা, আর আরেকটি বিষয় দেখছি গণমাধ্যমে গত দুদিন ধরে আসছে যে এটি করে পাকিস্তান খুব ডিপ্লোম্যাটিক গেইন করেছে। এটি কি আসলে কতটুকু সত্য? অবশ্যই একটা প্রোফাইল তো যথেষ্ট উঁচু হবে এই পাকিস্তান এই প্রসেসের মধ্যে ইনভলভ হওয়ার জন্য। হ্যাঁ, এবং এটা যদি সফল হয়, আমার ধারণা পাকিস্তানের লিডারশিপ তারা হয়তো বা ইন্টারন্যাশনালি রিওয়ার্ডেডও হইতে পারে। আপনার কাছে কি মনে হয় ইলিয়াস খান, যে পাকিস্তানের মধ্যস্থতা, আমরা তো আসলে নিজেরাও আসলে সেভাবেই বলছিলাম যে তেমন তো কিছু করবার নেই, কিন্তু পাকিস্তান নিজেও যেখানে হচ্ছে একটি দেশের সাথে যুদ্ধে লিপ্ত আছে, সেখানে আসলে কতটুকু এই জায়গাতে সে শান্তি ফিরিয়ে আনতে পারবে? আশা করতে তো বাধা নেই। বাট পাকিস্তান এবং আফগানিস্তান যে যুদ্ধটি হচ্ছে, যদিও এখন একদম এই ইরান আমেরিকা যুদ্ধের কারণে কিন্তু সেই যুদ্ধের কোনো খবর জানি না আমরা। আরেকটি যুদ্ধও কিন্তু থেমে গেছে, যেমন মিস্টার ট্রাম্প, তিনি কিন্তু কিউবা মনে এতদিনে হামলা করতেন যদি এই যুদ্ধটি না হতো। তিনি কিন্তু আগে বলেছেন, কিউবাকে একটি শিক্ষা দেবেন। তো পাকিস্তান যে কাজটি করছে, একটু যেন মাহফুজের আমার খুব চমৎকার করে বলেছেন, এটি খুব একটা আশ্চর্য দিক। ধরুন ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে, চীনের সঙ্গে আছে, ইভেন রাশিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তো সব কিছু মিলে, এবং এই যুদ্ধে তো আমরা পর্দার অন্তরালে দুটি বড় দেশ আছে, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, আমরা যারা গণমাধ্যমে কাজ করি বা যে একজন কূটনীতিক আমাদের সঙ্গে সবাই জানেন এটা, চীন এবং রাশিয়া। এবং সেটি কিন্তু অল্প বিস্তর গণমাধ্যমে এসছে যে টার্গেটগুলো যে ঠিক করা হচ্ছে,
সেটি কিন্তু রাশিয়া ঠিক করে দিচ্ছে কোথায় আছে কি, এবং যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে, অনেক অস্ত্র, যেমন নিশ্চয়ই আপনার মনে আছে যে গত বছর কিন্তু ভারতের যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সঙ্গে, সেটাই বড় ধরনের যুদ্ধ ছিল, বাট সময়টা কম ছিল। এই যুদ্ধের পরে চীন থেকে প্রচুর অস্ত্র পেয়েছে ইরান, এবং আপনি নিশ্চয়ই একটু পেছনে যাই আমি, ভারত পাকিস্তান একটা যুদ্ধ হয়েছিল, 6 দিনের যুদ্ধ বোধহয়। সেই যুদ্ধে কিন্তু পাকিস্তান খুব সফল হয়েছিল, এবং পাকিস্তানের যে সফলতা, মানে অনেকগুলো বিমান ফেলে দিয়েছিল ইন্ডিয়ার, সেখানে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটি ছিল চীনের। এরপর কিন্তু চীনের ওই অস্ত্রের দাম সারা বিশ্বব্যাপী বেড়ে গেছে। এবং ইরানের ক্ষেত্রেও চীন এমনও হতে পারে, যদি আমি জানি এটা বলা ঠিক হবে কিনা, তারা কিছু অস্ত্র পরীক্ষাও করছে যে আমাদের অস্ত্রের সক্ষমতা কেমন আছে। এটিও আমরা আসলে বিবিসিতে দেখছিলাম, বিবিসি বাংলায় কিছুক্ষণ আগেও আসলে এটা বলেছে যে ইরানকে এখন সরাসরিভাবে, এর আগে তো আমরা গণমাধ্যমগুলোতে বা আন্তর্জাতিক মাধ্যমগুলো বলছিল যে তারা পরামর্শ দিয়ে, তারা হচ্ছে টেকনোলজি দিয়ে, ড্রোন দিয়ে, যেটি বারবারই বলা হচ্ছে যে ইরানকে সহযোগিতা করছে। এবার তারা সরাসরি একেবারে অস্ত্র দিয়ে হচ্ছে ইরানকে সহযোগিতা করছে। আপনি এটা তো আমাদের একদম এটি বুঝতে আমাদের কিন্তু রকেট সায়েন্সের মতো বিষয় না। এটা ধরুন ইরানের মতো একটি দেশ, যে দুর্বৃত্ত দেশ একটি ইসরায়েল, এবং এতদিন যারা একক দাবিদার ছিল যে বিশ্বের সুপার পাওয়ার, যদিও ইরান আমেরিকা যুদ্ধের পর এটি কিন্তু থাকবে না, আমরা আশা করতে চাই, সেই দুটি শক্তির বিরুদ্ধে লড়ছে। এই যে 28 ফেব্রুয়ারি শুরু হয়েছে যুদ্ধ, এরপর ইরান কিন্তু ধ্বংস করা যায় না। আমাদের কিন্তু মনে হয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে হয়তো ইরান ধ্বংস হয়ে যাবে, বাট এই মার্কিনরাও ভেবেছিল তাই, যেমন রাশিয়া ভেবেছিল ইউক্রেন দখল করে যে আমরা হয়তো 1 সপ্তাহের মধ্যে কিয়েভে চলে যাবো, পুরো দেশ দখল করবো, সেটি কিন্তু তারা পাননি। একই অবস্থায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প, এগুলো হচ্ছে কি বলা যায় যে যুদ্ধে এমন একটা অবস্থা, তার কোনো মাথা ঠিক নেই আসলে, কখন কি বলতে হবে না বলতে হবে। তিনি শুধু একটু আগে যে বলেছেন, আপনি বললেন যে যুদ্ধে আমরা বিজয়ী হয়ে গেছি, তা তুমি আবার আলোচনায় বসছো কেন? যুদ্ধে তুমি বিজয়ী হয়ে গেছো, আমি যদি একজনকে মারতে চাই, মেরে ফেললাম, শেষ, এরপর তো সালিশ ব্যবস্থায় কিছু নাই। তুমি যদি যুদ্ধে বিজয়ী হয়ে যাও তাহলে প্রশ্ন কেন, তাই না? তারপর বলছে যে হরমুজ আমরা গায়ের জোরে আমরা দখল করবো, বহুদিন থেকে বলছে, এবং তাদের যে সবচেয়ে বড় নৌবহর, সেটি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে ইরান দ্বারা, যে কথাটা আমি বলছিলাম। তা আমি মনে করি পাকিস্তান এখানে একটি নিঃসন্দেহে একটি ভালো ভূমিকা পালন করছে, এবং যেন মাহফুজুর রহমান যেটি বললেন যে এটি যদি তারা সফল হয় তাহলে কিন্তু এটা বিরাট অর্জন। কারণ সাম্প্রতিক কালে এত বড় যুদ্ধ কিন্তু আমরা দেখি না। ধরুন প্রায় 4 বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন, বাট সেই যুদ্ধটা কিন্তু এত ব্যাপক না এখানে যেরকম হচ্ছে। তা আমরা আশা করতে চাই পাকিস্তান সফল হোক, এবং সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মানুষের সফল হবে, এই অর্থে যে তারা সবাই সুফল ভোগ করবে। যে তেলের কারণে নানা সংকট সৃষ্টি হয়েছে, মুদ্রাস্ফীতির কারণে সব পণ্যের দাম বেড়ে যাচ্ছে বা গেছে অলরেডি অনেক জায়গায়, এটি থেকে মানুষ মুক্তি পাবে। এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে কথাগুলো বারবারই বলা হতো যে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ, আপনি যদিও নিজেও বলেছে যে নাম বলতে চান না, তার মানে আসলে জিনিসটা হচ্ছে নাম বলে দাও, যে সৌদি আরব এবং সেটা, হ্যাঁ, আমরা নিজেরাও সব, সৌদি আরব এবং ইউএই, তারা আসলে যদি এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সরে আসে বা বিরতি মেনে নেয়, তাহলে তো এক ধরনের তাদেরও পরাজয় বলা যায়, কারণ তারা তো চেয়েছে এই যুদ্ধটা হোক। তখন মধ্যপ্রাচ্যের আসলে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ইরানের সাথে মধ্যপ্রাচ্যের সম্পর্ক, এই যে ত্রিমুখী নানা ধরনের যে সম্পর্ক এবং অর্থনৈতিক জায়গাগুলো বিশ্বের 3টি সুপার পাওয়ার আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, রাশিয়া। আমি যদি খুব বেশি বলা না হয়, নিশ্চয়ই যারা বিজ্ঞ আলোচক আছে তারা বলবেন, এরপর কিন্তু 4টা সুপার পাওয়ার হবে ইরান সহ। এবং আপনি দেখবেন যে পুরো যে আরব ভূমি, যারা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করেছিল, যেমন আজ কিন্তু পাকিস্তান সৌদি আরবে যুদ্ধ বিমান পাঠিয়েছে, কারণ তারা আমেরিকার উপর ভরসা করতে পারছে না। আমি যে কথা একটু আগে বলেছি যে ওয়েস্টার্ন মিডিয়া সব খবর দেয় না, এই যে পুরো আরব ভূমিতে যে মার্কিন বেসগুলো ছিল সেটি কিন্তু কার্যত ধ্বংস হয়ে গেছে সব, সেখান থেকে কিন্তু কোনো অপারেশন আর চালানো সম্ভব নয়। যেমন এই যুদ্ধেও আপনি দেখেছেন যে সাউথ কোরিয়া থেকে বিমান নিয়ে তারপর যুদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ তাদের যে বিমানগুলো ছিল এইসব ঘাঁটিতে, এইসব বেইজে, সেগুলো কিন্তু সে বেইজ থেকে অপারেশন করার সুযোগ নেই। সুতরাং আপনি যে বলছেন, বাট অস্ত্রের বিক্রি বাড়বে, কারণ এই যে
এবং আমরা দেখেছি ভোগবাদী- গত মাসে সৌদি ভোগবাদী আরব আরব বা মার্কিন শাসকরা যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে অস্ত্রও কিনেছে। আরও কিনবে, বাট মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তারা আর ভরসা রাখবে না, তাদের নিরাপত্তা কিন্তু দিতে পারেনি। ধরুন ইরান তো সব জায়গায় ক্ষেপণাস্ত্র মেরেছে, এবং ইরানে এটি সুবিধা হচ্ছে মার্কিন যে মেইনল্যান্ড সেখানে তো আসলে ক্ষেপণাস্ত্র করা একটু কঠিন, অনেক দূরে। বাট আমি আমি জানি না এটি সত্য কিনা, আমরা শুনেছি যখন মার্কিন যুক্তরাষ্ট্র বেসগুলো করে, ইরানের মতো দেশগুলো যারা মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী তারা কিন্তু বাধা দেয় না, কারণ তোমরা কাছে আসো তারপর তোমাদের উপর মারবো, এরকম একটা কথা চিন্তা করছে, এবং সেটি কিন্তু কার্যত প্রমাণিত হয়েছে। সবগুলো বেজে মেরেছে। ইভেন মার্কিন সৈন্যরা যেসব বেজ ছেড়ে যেসব হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছে সেই সব হোটেলে সেখানেও কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এবং কিন্তু বাসা বাড়িতে পর্যন্ত তারা আশ্রয় নিতে পারেনি, কারণ প্রত্যেকটি জায়গা চিহ্নিত করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সুতরাং এই ইয়ের পর আরবদের কি বলে সচেতন হওয়ার সময় কিন্তু এসেছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তোমাকে কর্নেল নিরাপত্তা জহুরুল দিতে হাসান, পারছে না। আরবদের সচেতন হওয়ার কথা আমরা বলছি, আপনি আসলে দেখেন কিনা যে আসলে কি তারা সচেতন হবে এই ঘটনাগুলোর পর? এই প্রশ্ন কি আমাকে? আপনিও উত্তর দিতে পারেন মাহফুজুর রহমান। না, আমি কিন্তু জিনিসটা অনেক জটিল দেখছি। আমরা যত সহজে মনে করছি সেরকম সহজ কোনো কিছুই হবে না। যেমন ইরানের 10 দফা যে দাবিনামার কথা বলা হয়েছে, এটা তারা যুক্তরাষ্ট্রের কাছে পেশ করেছে, কিন্তু এটা পাবলিক করে নাই। আমাদের এন্টায়ারলি এটা আমাদের অনুমান, মিডিয়া এটা আপনার তৈরি করেছে যে কোন 10টা দাবি নিয়ে কিভাবে তারা আলাপ আলোচনা করছে। আমার ধারণা যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে দাবি যতগুলোই থাকুক, বা 10টা থাকুক বা যাই থাকুক, যুক্তরাষ্ট্রের তরফ থেকে কেবলমাত্র যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী চালু করে দেওয়া, এইটুকুই তাদের এজেন্ডার মধ্যে থাকবে। অন্য কোনো বিষয়ে সম্ভবত তারা এখন কোনো সিদ্ধান্তই দেবে না। কিন্তু যদি এই ইসলামাবাদ বৈঠকে তারা সিদ্ধান্ত নেয় যে তারা এরপরে আলাপ আলোচনা চালিয়ে যাবে, আমার মনে হয় সেটুকুই আমাদেরকে গ্রহণ করে আপনার সন্তুষ্ট কাছে কি হতে মনে হয় হবে। এই আলাপটি তো আসলে প্রথমত তারা করতে চায়নি, তারপরে কারণ মার্কিন প্রতিনিধি এসেই বলেছে তারা বেশিক্ষণ থাকবে না, কিন্তু আমরা দেখলাম তারা লাঞ্চ করলো, এখন ডিনার শেষ করলো, করার পরে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। সামনের দিনে কি আসলে আলোচনা দীর্ঘায়িত হবে আপনার কাছে মনে হয়, নাকি আজকের মধ্যেই কোনো একটা হয়তো বক্তব্য শেষ করে দিতে পারে তারা? না না না, আলোচনা আরো চলবে, কিন্তু এগুলো হলো একটা ইঙ্গিত যে ইরানের যাতে আপনার আশা খুব বেশি না থাকে। এবং ওই জরুরি যেটা বললাম, যুক্তরাষ্ট্রের জন্য জরুরি হলো এক ধরনের স্থিতাবস্থা চলে আসা, অর্থাৎ হরমুজ প্রণালী চালু হয়ে গেলেই যুক্তরাষ্ট্র মনে করবে যে এর আগে তো তার বিজয় হয়ে গেছে। এমনকি ইরানের সমস্ত কিছু মানে রাজনৈতিকভাবে সমস্ত কিছু ঠিক থাকার পরও আপনি যেহেতু হরমুজ প্রণালীর প্রসঙ্গটি টানছেন, জি। যদিও আপনি বলছেন যে এটি হয়তো মিডিয়ার তৈরি, অথবা ধারণা করা যায় যে এই যুদ্ধের যেসব প্রেক্ষাপট বিবেচনা করে যে এই সম্ভাব্য বিষয় নিয়ে হয়তো ইরান আলোচনা করছে, সেখানে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ থাকবে এরকম দাবিও আসলে নিয়ে হয়তো আলোচনা হতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু চায় যে তারা হচ্ছে সেটি নিয়ন্ত্রণ করবে, এই জায়গায় এক ধরনের না, মার্কিন যুক্তরাষ্ট্র চায় না তারা নিয়ন্ত্রণ করবে, তাদের সে অধিকারই নেই, তারা তো সেটা করতে পারবে না আসলে। কিন্তু ট্রাম্প তো বলেছে হরমুজ প্রণালী দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শুধু জাহাজ চলবে, তারাই তেল নিবে, তারাই অন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই তেল নিতে হবে অন্য দেশকে, তার বক্তব্য অনুযায়ী। প্রথমত সেটা আসলে এই নিয়ন্ত্রণের দায়ভারটা আসবে কিনা, এই নিয়ন্ত্রণ আবারও ইরানের কাছে আসবে কিনা, সেটি জানার পাশাপাশি আমাদের অতিথির বোধহয় আপনার কাছে একটা প্রশ্ন। না, আমি জানতে চাই, আপনি যেন মাহফুজুর আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, হরমুজ প্রণালী যদি ইরান অপারেট করতে পারে, ইরানের কাছে যদি আসে, তাহলে যে তারা টোল ধরার কথা যে বলছে সেটি কি আসলে ধরা সম্ভব, বা এটি হলে বিশ্ববাজারে তেলের দাম আরো বাড়বে কিনা? বিশ্ববাজারে তেলের দাম অবশ্যই বাড়বে, কিন্তু তার চাইতেও অনেক বড় একটা শঙ্কা, যেটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এখনই অ্যাড্রেস করা উচিত। এবং বাংলাদেশের উচিত প্রধানত চীন এবং অন্যান্য চীন এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করা যে যুদ্ধের কোনো পক্ষ আমরা না, কিন্তু এখন যদি জাহাজ যেগুলো অতিক্রম করবে সেগুলোর উপর যদি লেভি আরোপ করা হয়, তো লেভি তো আমাদেরকে দিতে হবে। আমরা যুদ্ধের কোনো পক্ষ না হয়ে এই যুদ্ধের ক্ষতিপূরণের দায় আমরা নিব কি জন্য? যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, যুদ্ধের একটা পক্ষ হলো ইরান, তো এদের কারোরই কোনো দায় থাকবে না, আর্থিক দায় পুরোটা বাংলাদেশের মতো দেশের উপর এসে পড়বে, এইটা তো অনুচিত। সুতরাং এই নিয়ে ওই ইসলামাবাদ বৈঠকে যাই সিদ্ধান্ত হয় তার আগেই আমাদের কণ্ঠটা
সোচ্চার হওয়া উচিত। মেজবুল আজম, আপনিও এই বিষয়ে কি মনে করেন যে আমাদের এখন এই বিভিন্ন দেশের সাথে বিষয়গুলো জ্বালানি সংকটের কারণে তো আমরা জানি যে সরকার বিভিন্ন বিকল্প খুঁজছে, তার পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত কিনা, বা আমাদের কূটনৈতিক অবস্থানটা আসলে কেমন থাকা দরকার? জি, ডেফিনেটলি এই বিষয়টাতে বাংলাদেশের একটা জোরালো কূটনৈতিক অবস্থান থাকতে হবে। কারণ হচ্ছে যে টোল আদায়ের যে বিষয়টি, আপনি দেখবেন যে ট্রাম্পের গত ১ সপ্তাহের আগের একটা ওনার ট্রুথ সোশ্যালে একটা পোস্ট আছে, ওটা যদি পড়েন আপনি দেখবেন যে উনি হরমুজ প্রণয় খুলে চাচ্ছে এবং ইরান যে এখান থেকে টোল আদায় করবে সেই বিষয়ে ট্রাম্পের কোনো আপত্তি নাই, তার ওই পোস্ট থেকে বোঝা যাচ্ছে। এবং তিনি যেটা বলতে চাচ্ছেন যে এখান থেকে একটা বিগ ইকোনমি হবে এটা, এবং বিগ অ্যামাউন্ট অফ ফাইন্যান্স দিয়ে তিনি তার রিকনস্ট্রাকশন সহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবে ইরান, এরকম একটা ইঙ্গিত কিন্তু ট্রাম্পের ওই পোস্টের মধ্যে আছে। এদিকে অন্যদিকে ইরানের দিকে খেয়াল করলে আমরা দেখবেন আপনি যে ইরানের পার্লামেন্টে কিন্তু এই হরমুজ প্রণালী এখন তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে, কার কার উপর কি কি শর্তে তারা টোল আদায় করবে সেই বিষয়ে একটা ইরানের পার্লামেন্টে একটা আইন কিন্তু অলরেডি চূড়ান্ত হয়ে গেছে, বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পারতেছি। ইরানের গণমাধ্যমগুলো এই খবরটা প্রকাশ করেছে। তো সেটার উপর ডিপেন্ড করবে আসলে টোলটা ঠিক কাদের উপর এবং কিভাবে আরোপ করবে আর কি। তো আমার সহ আলোচক যেটা বললেন যে বাংলাদেশের এই মুহূর্তে এটা নিয়ে কাজ করা উচিত, যে আমরা তো যুদ্ধের অংশ না, তো আমরা যেন টোলের সম্মুখীন না হই, আমাদের উপর যেন আরোপ করা না হয়, এটার জন্য অবশ্যই বাংলাদেশের একটা ডিপ্লোম্যাটিক একটা প্রচেষ্টা জোরদার করা উচিত এই পরিবর্তিত প্রেক্ষাপটে। আর আরেকটা জিনিস বলবো যে এখানে যে স্ট্র্যাটেজিক ডেডলক যেটা তৈরি হয়েছে, আমি যেটা বলছিলাম, স্ট্র্যাটেজিক ডেডলক যখন তৈরি হয় তখন কিন্তু নেগোসিয়েশনের মাধ্যমে একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে কিন্তু যুদ্ধ শেষ হয়। তো এই আলোচনাটাতে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি দুটো পয়েন্টে। একটা হচ্ছে ট্রাম্পের দাবিটা হচ্ছে যে যে কোনো ভাবে যদি হরমুজ প্রণালীকে ওপেন করে দেয়া যায় এবং সবাই যদি এদিক দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে, তা ট্রাম্প এটাকে নিজের বিজয় হিসাবে তিনি এটা ধরে নেবেন, এবং সেটা ইরানের নিয়ন্ত্রণে থাক বা না থাক। ইরানের নিয়ন্ত্রণে তো অবশ্যই আছে, নিয়ন্ত্রণ আরো বেশি শক্তিশালী হচ্ছে। আর ইরানের দিক থেকে যে বিষয়টা, ইরানের যে ব্যাপক পরিমাণ যে ডিস্ট্রাকশন যেখানে যেটা হয়েছে, ব্যাপক পরিমাণে যে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে ইরানের, এই ক্ষয়ক্ষতি তাকে রিবিল্ড করার জন্য তার বিপুল পরিমাণ তার অর্থনৈতিক সহায়তার দরকার। সেই ক্ষেত্রে যেটা বিভিন্ন গণমাধ্যমে যেটা শোনা যাচ্ছে যে ইরানের এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে তার স্যাংশন গুলো থেকে ইরানকে রিলিজ করতে হবে, এবং ইরানের যে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ যেটা বাজেয়াপ্ত অবস্থায় রয়েছে, আটকানো আছে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আটকায় দেওয়া হয়েছে, সেইটা ছাড় করতে তারা চাচ্ছে। তো এই দুইটা পয়েন্টে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এরকম একটা অনুমান আমরা করতে পারি যে দুই পক্ষই আসলে যে কোনো ভাবেই হোক চাচ্ছে যে এই যুদ্ধটা সিজফায়ারটা কার্যকর হোক এবং এই আলোচনাটা সাকসেসফুল হোক। সেই পয়েন্ট থেকে আমরা বলতে পারি যে একটা পজিটিভ একটা দিকে এই আলোচনাটা অগ্রসর হবে। নিশ্চয়ই।